প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের স্থায়ী সম্পদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন এর জাবেদা পর্ব 5 আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, জাবেদা কি তা বলতে পারবে, লেনদেন হতে জাবেদা প্রস্তুত করতে পারবে, স্থায়ী সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা প্রস্তুত করতে পারবে এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন এর জাবেদা প্রস্তুত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদা বলতে কি বুঝি যদিও আমি পূর্বে আলোচনা করেছি, তারপরে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। ব্যবসায়িক লেনদেনসমূহ তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। জাবেদার ছক লক্ষ্য করি: তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, ডেবিট ক্রেডিট এবং খতিয়ান পৃষ্ঠা। তো জাবেদায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটি আমি আরও একবার বলার চেষ্টা করছি, যদিও আমি পূর্বের ক্লাসগুলিতে বিস্তারিত আলোচনা করেছি। হিসাব সাধারণত 5 প্রকার: সম্পদ হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, আয় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, এবং দায় হিসাব, আয় হিসাব এবং মালিকানা সত্ত্ব হিসাব, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এবার আসি স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেন এর জাবেদা, অর্থাৎ স্থায়ী সম্পদ যদি আমরা কিনি তাহলে সম্পত্তির পরিমাণ বাড়ে। তো এই ক্ষেত্রে স্থায়ী সম্পদ ক্রয়ের সময় জাবেদা করার সময় স্থায়ী সম্পদ কিনলে সাধারণত স্থায়ী সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেই জন্য সংশ্লিষ্ট সম্পদের নাম হিসাব ডেবিট হবে। আর কখনো নগদান হিসাব ক্রেডিট হবে যদি নগদে কিনি, কখনো প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব ক্রেডিট হবে যদি বাকিতে কিনি, এবং চেক মারফত যদি কিনি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেমন লক্ষ্য করি, সম্পদ ক্রয়ের জন্য সংশ্লিষ্ট হিসাব ডেবিট হয়, অর্থাৎ ওই সম্পত্তির নাম ডেবিট হবে। যেমন আসবাবপত্র যদি কিনি আসবাবপত্র হিসাব ডেবিট হবে। এবং নগদে ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট, বাকিতে ক্রয় করলে প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব ক্রেডিট, এবং চেক দ্বারা যদি আমরা সম্পদ ক্রয় করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো এই যে আমরা প্রথম লেনদেনটি লক্ষ্য করি, 2019 সালের নাজ অ্যান্ড ব্রাদার্স এর লেনদেন ছিল নিম্নরূপ: মার্চ 1 তারিখে নগদে আসবাবপত্র ক্রয় 60,000 টাকা। তো আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য আমরা জাবেদায় ছক এঁকে বাম দিকে তারিখ এবং সাল লিখব। লেখার পরে হিসাবের নামের ঘরে লিখব আসবাবপত্র হিসাব ডেবিট 60,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 60,000 টাকা। কারণ আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র বৃদ্ধি পায়, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এবং নগদান হিসাব ক্রেডিট 60,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 2 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হলো 40,000 টাকা। তো এখানে নগদে কি বাকিতে বলা নাই, তো নগদে মনে করতে হবে। যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, চেক মারফত কম্পিউটার ক্রয় 70,000 টাকা। এই ক্ষেত্রে কম্পিউটার আমাদের একটি অফিস সরঞ্জামের অংশ, অর্থাৎ কম্পিউটার, টাইপরাইটার, ফটোকপি মেশিন, এইগুলো সাধারণত অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। তাই আমরা জাবেদা যখন লিখব তখন লিখব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 70,000 টাকা, এবং যেহেতু চেক মারফত বলা আছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট 70,000 টাকা। ব্যাখ্যায় লিখব চেকের মাধ্যমে কম্পিউটার ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, অফিসের জন্য অর্থাৎ অফিসের ব্যবহারের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো 20,000 টাকা। দেখেন, চেয়ার টেবিল বলতে আসবাবপত্র বোঝায়। আমরা অফিসের ব্যবহারের জন্য চেয়ার, টেবিল, আলমারি এগুলো যদি কিনি সেক্ষেত্রে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট হবে। সেজন্য আমরা জাবেদায় লিখব আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এখানে নগদে কি বাকিতে বলা নাই, কিন্তু সম্পদ সাধারণত যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে নগদে ক্রয় করা হয়েছে মনে করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যায় লিখব অফিসের জন্য নগদে চেয়ার টেবিল ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বাকিতে মেশিন ক্রয় করা হলো, অর্থাৎ আমরা মেশিন কিনেছি বাকিতে। তো এই ক্ষেত্রে মেশিন হিসাব বা যন্ত্রপাতি হিসাব ডেবিট 30,000 টাকা এবং প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব ক্রেডিট এই 30,000 টাকা। ব্যাখ্যায় লিখব বাকিতে মেশিন ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 6 নাহিদ মেশিনারি হতে যন্ত্রপাতি ক্রয় করা হলো 40,000 টাকা। তো এইখানে কিন্তু যন্ত্রপাতি কিনেছি নাহিদ মেশিনারি থেকে, নগদে কি বাকিতে উল্লেখ নাই, কিন্তু এই যে প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে নাহিদ মেশিনারি। যদি লেনদেনের ক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদে এবং বাকিতে বলা না থাকে তাহলে সেটি বাকিতে মনে করে হিসাবভুক্ত হবে। তাহলে আমাদের এখানে মেশিনারির জন্য, তো এই ক্ষেত্রে আমরা জাবেদায় লিখব যন্ত্রপাতি হিসাব ডেবিট 40,000 টাকা এবং সরবরাহকারী হিসাব নাহিদ মেশিনারি ক্রেডিট
এই 40,000 টাকা। ব্যাখ্যায় লিখবো নাহিদ মেশিনারি হতে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, অফিসের জন্য ফটোকপি মেশিন ক্রয় 80,000 টাকা এবং বহন খরচ 2,000 টাকা। তাহলে এইখানে আমরা ফটোকপি মেশিনটা অফিস সরঞ্জামের মধ্যে পড়বে। ফটোকপি মেশিনের মূল্য হচ্ছে 80,000 টাকা আর এই বহন খরচ কত টাকা? 2,000 টাকা। তাহলে নিয়ম অনুযায়ী এই আমরা যে মেশিন ক্রয় করেছি ফটোকপি মেশিন, তার সাথে এই 2,000 টাকা যোগ করে আমাদের একত্রে জাবেদায় লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 82,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 82,000 টাকা। তো এই ক্ষেত্রে 82,000 টাকা কিভাবে লিখলাম, তাই না? তো 82,000 টাকা লেখার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে আমাদের যদি কোনো সম্পদ ক্রয় করি, স্থায়ী সম্পদ, তাহলে আমরা ক্রয় করেছি 80,000 টাকায়, বহন খরচ 2,000 টাকা, আরও যদি সংস্থাপন ব্যয় থাকতো তাহলে সবগুলো যোগ করে একত্রে যে টাকা হবে সেটা নিয়ে জাবেদা করতে হবে আমাদের। ওই সম্পত্তির নাম ডেবিট আর নগদে হলে নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব অফিসের জন্য ফটোকপি মেশিন ক্রয় এবং বহন খরচ প্রদান। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, সম্পত্তি ইজারা নেওয়া হলো 70,000 টাকা। এখানে নগদে কি বাকিতে বলা নাই, ইজারা নিলে নগদ টাকা পরিশোধ করতে হবে, সেজন্য আমাদের নগদে মনে করে হিসাবভুক্ত হবে। অর্থাৎ ইজারা সম্পত্তি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 70,000 টাকা। এইখানে অনেকের মনে হতে পারে ইজারা সম্পত্তি বিষয়টা কি, তাই না? ইজারা সম্পত্তি হচ্ছে কোনো লিজ নেয়া। লিজ এর বাংলা শব্দ হচ্ছে ইজারা। তো এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যায় লিখব সম্পত্তি ইজারা নেয়া হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য আলমারি ক্রয় করা হলো 20,000 টাকা। তো কিন্তু আলমারির জন্য আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। এবং এইখানে কিন্তু ব্যবসায়ের টাকা হতে কেনা হয় নাই, মালিকের ব্যক্তিগত অর্থ হতে কেনা হয়েছে। আমরা জানি যে মালিকের ব্যক্তিগত অর্থ হতে যদি ব্যবসায়ের জন্য কোনো খরচ হয় তাহলে সেটি মূলধন হিসাব ক্রেডিট করতে হয়, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট। কেননা মালিকের ব্যক্তিগত অর্থ কারবারে প্রদানের ফলে মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। ব্যাখ্যায় লিখব মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসার জন্য আলমারি ক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, অগ্রণী ব্যাংকে স্থায়ী হিসাবে অর্থ জমা দেওয়া হলো 60,000 টাকা। তো ব্যাংকে যদি আমরা স্থায়ী হিসাবে অর্থ জমা দিই তাহলে সেটি বিনিয়োগের মধ্যে পড়ে, সেজন্য আমরা বিনিয়োগ হিসাব ডেবিট লিখব এবং নগদান হিসাব ক্রেডিট লিখব 60,000 টাকা। কেননা আমরা জানি ব্যাংকে চলতি হিসাবে যদি জমা দেওয়া হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে। কিছুক্ষণ পরে অবশ্য ব্যাংক সংক্রান্ত লেনদেনের আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেহেতু স্থায়ী হিসাবে জমা দেওয়া হয়েছে সেজন্য বিনিয়োগ হিসাব লিখতে হবে। ব্যাখ্যা লিখব অগ্রণী ব্যাংকে স্থায়ী হিসাবে অর্থ জমা। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ক্রস চেকের মাধ্যমে বা ডাক কাটা চেক দ্বারা ভূমি ও দালান কোটা ক্রয় 9 লক্ষ টাকা। তাহলে 9 লক্ষ টাকার আমরা চেকের মাধ্যমে এই বিশেষ করে এই সম্পদ কিনছি, সম্পত্তির নাম হচ্ছে ভূমি ও দালান কোঠা। তাহলে আমরা ভূমি ও দালান কোঠা হিসাব ডেবিট লিখবো, কেননা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং ব্যাংক হিসাব ক্রেডিট লিখব। তো এই ক্ষেত্রে ক্রস চেকের মাধ্যমে ক্রয় আর সাধারণ চেকের মাধ্যমে ক্রয় আমাদের জাবেদায় একই রকম নিয়ম, যে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এবং ব্যাখ্যায় লিখব চেক দ্বারা ভূমি ও দালান কোঠা ক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান 5,000 টাকা। তো এখানে মজুরি প্রদান করা হয়েছে, অনেকের মনে হতে পারে যে মজুরি হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। কেননা যন্ত্রপাতি বা মেশিনের জন্য যদি আমরা মজুরি প্রদান করি সংস্থাপনের জন্য, তাহলে এই যন্ত্রপাতির নামেই ডেবিট করতে হবে। যেমন লক্ষ্য করি, যন্ত্রপাতি হিসাব ডেবিট 5,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। কেননা যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় এর মূল্য যন্ত্রপাতির সাথে যোগ হয়, সেজন্য যন্ত্রপাতি বৃদ্ধি পায়, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট। ব্যাখ্যায় লিখব যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান। অর্থাৎ আমরা জাবেদায় লিখব যন্ত্রপাতি, কিন্তু ব্যাখ্যায় লিখব যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, সুনাম অর্জন ব্যয় 60,000 টাকা চেক দ্বারা পরিশোধ। সুনাম অর্জন বিষয়টা কি বলি, অনেক সময় অনেকে সুনাম এর অংশ অর্জন করে বা টাকার বিনিময়ে কিনে ব্যবসা করে, যেমন ডিলারশিপ ব্যবসা। যদি আমি একটা কোম্পানির এখানে যে কোনো কোম্পানির নামে একটি দোকান খুলতে চাই, শোরুম খুলতে চাই, তাহলে কিন্তু আমাকে শোরুম খোলার অনুমতি দিবে না। কিন্তু আমি যদি একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে, নির্দিষ্ট সুনামের বিনিময়ে আমি যদি শোরুম খুলি তাহলে কিন্তু আমাকে অনুমতি দিবে। তাহলে এই যে একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে আমি সুনামের অংশ কিনে ব্যবসা পরিচালনা করছি, এইটার নাম হচ্ছে সুনাম। তো সুনাম কেনা হলো চেক দ্বারা। তাহলে সুনাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সুনাম হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট 60,000 টাকা। ব্যাখ্যায় লিখব সুনাম অর্জন ব্যয় বাবদ চেক প্রদান। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, ভূমি ক্রয় করে 5 লক্ষ টাকা চেকে প্রদান এবং এর উন্নয়ন ব্যয় বাবদ নগদে প্রদান 60,000 টাকা। অর্থাৎ আমি একটি নিচু ভূমি 5 লক্ষ টাকায় ক্রয় করে আমি সেখানে মাটি ভরাট করতে আরও 60,000 টাকা খরচ হলো। এই যে মাটি ভরাট করার জন্য আমার যে এক্সট্রা খরচ হলো, বালু ভরাট করার জন্য যে এক্সট্রা খরচ হলো, এটার নাম হচ্ছে উন্নয়ন ব্যয়।
তাহলে আমরা জাবেদা করার সময় লিখব যে ভূমি হিসাব ডেবিট 5,60,000 টাকা, অর্থাৎ আমার এই ভূমি ক্রয় করেছি 5 লক্ষ টাকার এবং উন্নয়ন ব্যয় প্রদান করেছি 60,000 টাকা, দুইটা যোগ করে আমার ভূমির জন্য খরচ হয়েছে। সেজন্য ভূমি হিসাব ডেবিট 5,60,000 টাকা। আমরা চেকে দিচ্ছি কত টাকা? 5 লক্ষ টাকা। তা ব্যাংক হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা এবং নগদে প্রদান করছি কত টাকা? এই 60,000 টাকা। অর্থাৎ সেজন্য আমাদের ভূমি হিসাবে হবে সম্পূর্ণ টাকা, ব্যাংকে হবে চেকের টাকা যেটা সেই অংশটুকু, এবং নগদে হবে নগদে যেটুকু প্রদান করেছি সেই অংশটুকু। ব্যাখ্যায় লিখব চেকে ভূমি ক্রয় এবং উন্নয়ন ব্যয় নগদে প্রদান। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা, যার পরিবহন খরচ 5,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 5,000 টাকা প্রদান করা হলো। তাহলে এখানে লক্ষ্য করি আমরা নগদে যন্ত্রপাতি কিনেছি 60,000 টাকা, যার পরিবহন খরচ 5,000 টাকা, তাহলে মোট হলো 65,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 5,000 টাকা। এই অংশটাও যোগ করে হচ্ছে 70,000 টাকা। তিনটা যোগ করে 70,000 টাকা নিয়ে যাবে দেওয়া হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট 70,000 এবং নগদান হিসাব ক্রেডিট 70,000। মোট যোগ করে একবারে যাবে দেওয়া হবে। এখানে অনেকে মনে হতে পারে যে পরিবহন হিসাব ডেবিট হবে। না, আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে পরিবহন হিসাব ডেবিট হয়, কিন্তু যদি আমরা সম্পদ ক্রয় করি যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, কলকবজা, তাহলে এই পরিবহন খরচ উক্ত সম্পত্তির সাথে যোগ হয়, অর্থাৎ যন্ত্রপাতির সাথে আমরা যোগ করে জাবেদা করব। ব্যাখ্যা লিখব যন্ত্রপাতি ক্রয় করে পরিবহন ও সংস্থাপন ব্যয় প্রদান। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি নতুন যন্ত্রপাতির মেরামত ব্যয়। এখানে একটি বিষয় আছে, সাধারণত যদি অঙ্কের মধ্যে বলা থাকে যে যন্ত্রপাতির মেরামত ব্যয় 10,000 টাকা, তাহলে কিন্তু আমরা জাবেদা করি মেরামত ডেবিট নগদান ক্রেডিট। কিন্তু যদি বলা থাকে নতুন যন্ত্রপাতির মেরামত ব্যয়, তাহলে কিন্তু আমরা জাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, কেননা নতুন যন্ত্রপাতির মেরামত ব্যয়টা ওই যন্ত্রপাতির সাথে যোগ করে লিখতে হয়। সেজন্য আমরা ব্যাখ্যায় লিখব যন্ত্রপাতির মেরামত ব্যয় প্রদান করা হলো। তো এই ধরনের লেনদেন আরও থাকতে পারে, যেমন নতুন আসবাবপত্রের মেরামত ব্যয়, নতুন কম্পিউটারের মেরামত ব্যয়, নতুন দালানের মেরামত ব্যয়। তো এই সমস্ত ব্যয় সংশ্লিষ্ট সম্পদের সাথে যোগ হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ক্যাশ রেজিস্টার মেশিন ক্রয় করে চেক প্রদান করা হলো 40,000 টাকা, অর্থাৎ ক্যাশ কাউন্ট করা বা টাকা গোনার যে মেশিন, সেই মেশিন আমরা একটি কিনেছি যেটি সাধারণত অফিস সরঞ্জামের অংশ। সেই জন্য আমরা জাবেদায় লিখব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 40,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট হবে 40,000 টাকা। ব্যাংক হিসাব কেন হলো? এই যে চেক দ্বারা কিনেছি সেই জন্য। ব্যাখ্যায় লিখব ক্যাশ রেজিস্টার মেশিন ক্রয় করে চেক প্রদান। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। নতুন আসবাবপত্র ক্রয়ের জন্য একটি পুরাতন কম্পিউটার প্রদান করা হলো যার মূল্য 20,000 টাকা, অর্থাৎ আমরা একটি আসবাবপত্র ক্রয় করলাম যে ক্ষেত্রে আমরা কম্পিউটার এর বিনিময়ে, অর্থাৎ আমাদের পুরাতন একটি কম্পিউটার ছিল যার মূল্য হচ্ছে আমাদের 20,000 টাকা, সেই কম্পিউটারটা দিয়ে আমরা একটি নতুন আসবাবপত্র কিনলাম। তো এই ক্ষেত্রে আমাদের এই জাবেদা আসবাবপত্র আসছে, কম্পিউটার চলে যাচ্ছে, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে এবং কম্পিউটারের নাম অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট 40,000 টাকা। ব্যাখ্যায় লিখব কম্পিউটারের বিনিময়ে আসবাবপত্র ক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। আসবাবপত্র আনয়নের পরিবহন ব্যয় প্রদান 1,000 টাকা। তো এইখানে এই পরিবহন ব্যয়টা আসবাবপত্রের সাথে যোগ হবে, সেজন্য আমরা জাবেদায় লিখব আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কেননা সম্পদ ক্রয়ের পরিবহন ব্যয় উক্ত সম্পত্তির মূল্যের সাথে যোগ হয়, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট হয়েছে। ব্যাখ্যায় লিখব আসবাবপত্র আনয়নের পরিবহন ব্যয় প্রদান। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। 80,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে 30,000 টাকা নগদে অবশিষ্ট অর্থ চেকে প্রদান, অর্থাৎ আমরা যন্ত্রপাতি কিনছি মোট 80,000 টাকার, তার মধ্যে নগদে দিচ্ছি কত টাকা? 30,000 টাকার, বাকি থাকছে 50,000 টাকা, সেই 50,000 টাকা আমরা চেকে দিচ্ছি। সেজন্য আমরা জাবেদায় লিখব যন্ত্রপাতি হিসাব ডেবিট সম্পূর্ণ 80,000 টাকায় লিখব এবং যত টাকা নগদ দিচ্ছি নগদান হিসাব ক্রেডিট এই 30,000 টাকা এবং চেকে প্রদান করছি বলে ব্যাংক হিসাব ক্রেডিট, বাকি এই 80,000 থেকে 30,000 বিয়োগ করে 50,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদে ও চেক দ্বারা যন্ত্রপাতি ক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার আলোচনার বিষয় হচ্ছে এই স্থায়ী সম্পদ বিক্রয় সংক্রান্ত কিছু লেনদেনের। চলো শুরু করা যাক। তো লক্ষ্য করি মার্চ 21 তারিখের লেনদেনটি। পুরাতন আসবাবপত্র বিক্রয় 10,000 টাকা। তো পুরাতন আসবাবপত্র যদি বিক্রয় করি, এখানে নগদে কি বাকিতে বলা নাই, কিন্তু নগদে মনে করতে হবে, অর্থাৎ নগদে বাকিতে উল্লেখ না থাকলে সম্পদ নগদে বিক্রয় হয়েছে মনে করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা নগদান হিসাব ডেবিট হবে
এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। এখানে অনেকে ভুল করে কমন মিস্টেক করে থাকে যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট করে থাকে। না, বিক্রয় হিসাব হবে না, কেননা পুরাতন আসবাবপত্র বলতে বোঝায় ব্যবহারের উদ্দেশ্যে আমরা যে আসবাবপত্র কিনেছিলাম, ব্যবহার করার পরে পুরানো হয়েছে এবং সেটি বিক্রি করেছি, সেজন্য আসবাবপত্রের পরিমাণ কমে যাবে। তাই নগদান হিসাব ডেবিট, নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র কমে যাচ্ছে। ব্যাখ্যায় লিখব পুরাতন আসবাবপত্র নগদে বিক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। মার্চ 22 তারিখে রাকিবের নিকট পুরাতন কম্পিউটার বিক্রয় 15,000 টাকা। তো এখানে আমরা পুরাতন কম্পিউটার বিক্রয় করেছি এবং নাম আছে, ব্যক্তির নাম আছে রাকিব হিসাব, সেই জন্য আমরা এখানে প্রাপ্য হিসাব রাকিব ব্র্যাকেটে ডেবিট করব 15,000 টাকা এবং অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট করব 15,000 টাকা। কেননা কম্পিউটার যদি বিক্রি করি তাহলে অফিস সরঞ্জাম কমে যাবে। ব্যাখ্যায় লিখব রাকিবের নিকট বাকিতে পুরাতন কম্পিউটার বিক্রয়। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। পুরাতন আসবাবপত্র বিক্রয় 25,000 টাকা, যার বহিমূল্য 30,000 টাকা। তো এই লেনদেনটি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। পুরাতন আসবাবপত্র বিক্রয় 25,000 টাকা, অর্থাৎ 25,000 টাকায় একটা আসবাবপত্র আমি বিক্রি করেছি, যার বইতে অর্থাৎ পুস্তক মূল্য বা বহিমূল্য বা ক্রয় মূল্য 30,000 টাকা। এই ক্ষেত্রে তাহলে এই 30,000 টাকার আসবাবপত্র বিক্রি করলাম 25,000 টাকায়, তাহলে কি 5,000 টাকা লস হলো না? যার মূল্য 30,000 টাকা সেটা যদি 25,000 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু ক্ষতি হচ্ছে 5,000 টাকা। সেই জন্য আমরা জাবেদায় লিখব নগদান হিসাব ডেবিট 25,000 টাকা, যে টাকাটা আমরা নগদ পাচ্ছি। আর এই বিক্রয়জনিত ক্ষতি বা আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি ডেবিট 5,000 টাকা এবং এই আসবাবপত্র হিসাব ক্রেডিট 30,000 সম্পূর্ণ টাকা। অর্থাৎ 30,000 টাকার আসবাবপত্র আমরা বিক্রয় করে নগদ পেলাম 25,000 টাকা, তো নগদান হিসাব ডেবিট। আর যেহেতু এই 30,000 টাকার আসবাবপত্র 25,000 টাকায় বিক্রি করেছি, তো 5,000 টাকা কমে বিক্রি করেছি, সেই 5,000 টাকা আমার ক্ষতি, লস, সেই জন্য বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট 5,000 টাকা। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। যদি পুরাতন আসবাবপত্রটি বিক্রয় হয় 35,000 টাকায়, যার বহিমূল্য হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ আগে আমরা 25,000 টাকায় বিক্রি করেছিলাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা পুরাতন আসবাবপত্রটি বিক্রি করছি কত টাকায়? 35,000 টাকা, যার বহিমূল্য বা ক্রয় মূল্য 30,000 টাকা। তাহলে 30,000 টাকার আসবাবপত্র আমরা 35,000 টাকায় বিক্রি করছি, এখানে কিন্তু 5,000 টাকা লাভে বিক্রি করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু 35,000 টাকায় নগদ পাচ্ছি, সেজন্য আমরা জাবেদা লিখব নগদান হিসাব ডেবিট 35,000 টাকা। অর্থাৎ যে মূল্যে আমরা বিক্রি করব সেটাই নগদ টাকা পাবো, সেই জন্য নগদান হিসাব ডেবিট 35,000 টাকা। আর এখানে বিক্রয়জনিত মুনাফা হিসাব, অর্থাৎ যার মূল্য 30,000 টাকা সেটা যদি 35,000 টাকা বিক্রি করি, 5,000 টাকা বেশি মূল্যে বিক্রি করেছি, সেজন্য সেটি হচ্ছে বিক্রয়জনিত মুনাফা হিসাব ক্রেডিট 5,000 টাকা। আর এই বহিমূল্য অর্থাৎ ক্রয় মূল্য আসবাবপত্র হিসাব ক্রেডিট 30,000 টাকা। পরবর্তীতে অনুরূপ আরও একটি লেনদেন লক্ষ্য করি। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 45,000 টাকা, যার ক্রয় মূল্য 60,000 টাকা, অর্থাৎ 60,000 টাকায় একটা যন্ত্র কিনেছিলাম, সেটা আমরা 45,000 টাকায় বিক্রি করছি। এখানে এর পূর্বের আমি লেনদেনগুলিতে লিখেছিলাম বহিমূল্য, এখানে উল্লেখ করেছি ক্রয় মূল্য। একই লেনদেন আমি বিভিন্নভাবে দেখাচ্ছি, কেননা ভাষাগত চেঞ্জ করে পরীক্ষায় আসে, তাই যাতে তোমরা পারো সেজন্য আমি বিভিন্নভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আবার লক্ষ্য করি, যন্ত্রপাতি বিক্রি করে পেলাম 45,000 টাকা, মূল্য ছিল 60,000 টাকা, 15,000 টাকা লস হচ্ছে কিন্তু আমাদের। তো সেই জন্য আমরা এখানে জাবেদা করব নগদান হিসাব ডেবিট এই 45,000 টাকা, যে মূল্যে আমরা মেশিনটা বিক্রি করে নগদ টাকা পাচ্ছি, এবং বিক্রয়জনিত ক্ষতি ডেবিট 15,000 টাকা। কিভাবে পেলাম? এই যে যন্ত্রপাতির ক্রয় মূল্য, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট দিকে লিখবো 60,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, যেহেতু যন্ত্রপাতি কমে যাচ্ছে তাই যন্ত্রপাতি হিসাব ক্রেডিট লিখবো 60,000 টাকা। তাহলে 60,000 টাকা যন্ত্র 45,000 টাকা বিক্রি করলাম, আমাদের ক্ষতি হলো 15,000 টাকা, সেই জন্য যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি বা বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট করব 15,000 টাকা। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। জমি বা ভূমি বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেল 5 লক্ষ টাকা। তো 5 লক্ষ টাকার আমরা চেক পেয়েছি জমি বিক্রয়ের মাধ্যমে, তাহলে আমাদের ব্যাংকে টাকা বাড়বে আর ভূমি বা জমি কমে যাবে, তাহলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট এই 5 লক্ষ টাকা এবং ভূমি হিসাব বা জমি হিসাব ক্রেডিট 5 লক্ষ টাকা। ব্যাখ্যায় হবে ভূমি বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেল। দাগ কাটা চেক বা সাধারণ চেক যার বিনিময়ে বিক্রি করি না কেন, ব্যাংক হিসাব চেক থাকলেই ব্যাংক হিসাব ডেবিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাংক সংক্রান্ত কিছু লেনদেন এর জাবেদার নিয়ম এখন আমি আলোচনা করার চেষ্টা করব। আমি আলোচনার পূর্বেই বলেছিলাম যে আজকে আমি যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি হচ্ছে এই স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয় এবং ব্যাংক সংক্রান্ত। তো ব্যাংক সংক্রান্ত আলোচনা করার ক্ষেত্রে আমাদের ব্যাংকের জাবেদার নিয়মটা একটু লক্ষ্য করি। ব্যাংক সংক্রান্ত লেনদেন এর জাবেদার নিয়ম, ব্যাংক জমা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ আমি যে ব্যাংকে হিসাব খুলেছি চলতি হিসাব, সেই হিসাবে যদি টাকা বৃদ্ধি পায়,
সেটা জমা দেওয়ার মাধ্যমে হোক বা অন্য কেউ জমা দেওয়ার মাধ্যমে হোক না কেন, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হবে। যেমন যদি আমি নগদ টাকা জমা দিই তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি দেনাদার কর্তৃক জমা হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যদি এই প্রাপ্য বিলের অর্থ জমা হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট। আবার ব্যাংক জমা হ্রাস পেলে অর্থাৎ ব্যাংকে জমা কমে গেলে সংশ্লিষ্ট হিসাব খাত ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেমন যদি চেক মারফত বেতন প্রদান করি তাহলে বেতনের জন্য আমাদের ব্যাংক হিসাব কমবে, তাহলে বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেক দ্বারা যদি আমরা ভাড়া পরিশোধ করি তাহলে সংশ্লিষ্ট হিসাব খাত হচ্ছে ভাড়া, তাহলে ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ চেক প্রদান করলেই ব্যাংকে টাকা কমে যাবে। তো এবার আমরা পর্যায়ক্রমে লেনদেন আলোচনা করার চেষ্টা করি। এই যে ব্যাংক সংক্রান্ত লেনদেন, প্রথম লেনদেনটি লক্ষ্য করি। 27 তারিখ ব্যাংকে চলতি হিসাব খোলা হলো 40,000 টাকা। তো ব্যাংকে চলতি হিসাব খোলা হলে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট 40,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা, কেননা নগদ টাকা জমা দিয়েই ব্যাংকে চলতি হিসাব খোলা হয়। তো ব্যাখ্যায় লিখবো ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে চলতি হিসাব খোলা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। 28 তারিখ ব্যাংকে সঞ্চয় হিসাব খোলা হলো এই 30,000 টাকা। সঞ্চয় হিসাব বলতে কিন্তু বিনিয়োগের মতো, সঞ্চয় হিসাবটা এক ধরনের বিনিয়োগ যেখানে আমরা সঞ্চয় করে থাকি, তাহলে এখানে জাবেদা হবে বিনিয়োগ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো এখানে আমাদের এই ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক হিসাব বলতে চলতি হিসাবকেই বোঝায়, সেজন্য চলতি হিসাব ব্যতীত অন্য যদি হিসাবে ব্যাংকে জমা দিই, যেমন স্থায়ী হিসাব, এই সঞ্চয়পত্র ক্রয় বা এই সঞ্চয় হিসাব, তো সেক্ষেত্রে বিনিয়োগ হিসাব ডেবিট। এবং ব্যাখ্যায় লিখব ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে সঞ্চয় হিসাব খোলা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হলো 50,000 টাকা, 50,000 টাকা। তো এক্ষেত্রে আমাদের এখানেও বিনিয়োগ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ চলতি হিসাব ব্যতীত স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাবে যদি খোলা হয় বা স্থায়ী হিসাব বা সঞ্চয় হিসাবে টাকা জমা দেওয়া হয় তাহলে কিন্তু সবসময় বিনিয়োগ হিসাব ডেবিট হবে। বিষয়টি মনে রাখার চেষ্টা করব। এখানে আমরা ব্যাখ্যায় লিখব ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে স্থায়ী হিসাব খোলা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। একটি কমন আইটেম পরীক্ষায় এসে থাকে যে ব্যাংকে জমা দেয়া হলো 20,000 টাকা। তো এখানে স্থায়ী হিসাব না চলতি হিসাব কিচ্ছু বলা যায়, তাহলে এটি চলতি হিসাবে জমা হয়েছে এটিই মনে করতে হবে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছি যে চলতি হিসাব বলতে ব্যাংক হিসাব বোঝায়, সেজন্য আমরা ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট এই 20,000 টাকা এবং নগদ টাকা ব্যাংকে যেহেতু জমা হবে নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংকে নগদ টাকা জমা দেয়া হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল বা প্রাপ্য নোট এর টাকা আদায় 4,000 টাকা। তো এইখানে প্রাপ্য বিল ব্যাংকে জমা হয়েছে, যার কারণে ব্যাংক টাকা বৃদ্ধি পাবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। কেননা প্রাপ্য নোট দ্বারা ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ক্রেডিট 4,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। লক্ষ্য করি ব্যাংক কর্তৃক প্রদেয় বিল বা প্রদেয় নোট পরিশোধ। প্রদেয় বিল বলতে বোঝায় যে বিলের টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে তাকে প্রদেয় বিল বা প্রদেয় নোট বলে। এটা এক ধরনের ঋণ বা দায়, সেজন্য আমরা এই দায়ের পরিমাণ যেহেতু ক্রমে যাবে সেজন্য প্রদেয় বিল বা প্রদেয় নোট হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কেননা প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধ করা হলে প্রদেয় বিল দায় কমে, দায় কমলে ডেবিট, সেজন্য প্রদেয় নোট বা প্রদেয় বিল ডেবিট। আর ব্যাংকে টাকা কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। তো এই ক্ষেত্রে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর বলতে বোঝায় যে আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি তার উপরে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করে। তো এই ক্ষেত্রে আমরা জাবেদায় লিখব ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বাড়ে, ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদটা হচ্ছে এক ধরনের আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেজন্য ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট বা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। ব্যাংক কর্তৃক চার্জ ধার্য বা চার্জ কর্তন বা সেবা খরচ ধার্য 500 টাকা। অর্থাৎ এটি হচ্ছে সুদের বিপরীত, অর্থাৎ ব্যাংকে যে আমরা হিসাব রাখি তার জন্য ব্যাংক প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটে সেবা খরচ বাবদ, তার জন্য আমার ব্যাংক জমার পরিমাণ কমে যাবে। আর ব্যাংক চার্জটা হচ্ছে এক ধরনের খরচ, সেজন্য আমরা জাবেদা করব ব্যাংক চার্জ হিসাব ডেবিট, কেননা ব্যাংক চার্জ খরচ হিসাব ডেবিট হবে, বৃদ্ধি পাবে, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকে জমা আমার কমে যাবে। ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক চার্জ কর্তন। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি। চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হবে, কেননা বর্তমানে চেক প্রাপ্তি বলতে দাগ কাটা চেক বোঝায়, দাগ কাটা চেক ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হয়, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যদিও এই ধরনের লেনদেন আমি ইতিপূর্বে বিক্রয় সংক্রান্ত অনেক আলোচনা করেছি, বিশেষ করে আমার 3 নম্বর ক্লাসে। ব্যাখ্যা লিখব পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি।
পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি জুন 5 তারিখে চেকে অফিস ভাড়া প্রদান 10,000 টাকা। তো এখানে চেক মারফত অফিস ভাড়া প্রদান করা হলে অফিস ভাড়া খরচ হিসাব ডেবিট হবে এবং ব্যাংকে টাকা কমে যাবে চেক দিলে, সেজন্য ভাড়া খরচ হিসাব ডেবিট 10,000 টাকা এবং এই চেক প্রদান করা হচ্ছে বলে ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। এখানে একটি বিষয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি, তারপরে আবারও বলছি যে এখানে যদি আমি ভাড়া হিসাব ডেবিট করতাম তাও হতো, তবে আধুনিক নিয়মে ভাড়া যেহেতু একটি খরচ, তাই খরচের পাশে ভাড়া খরচ হিসাব লেখাই উত্তম। ব্যাখ্যায় লিখব চেক দ্বারা অফিস ভাড়া পরিশোধ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি দেনাদারের নিকট হতে দাগ কাটা চেক প্রাপ্তি 15,000 টাকা। এখানে কিন্তু চেক পাওয়া গেল। দাগ কাটা চেক আর সাধারণ চেক বর্তমানে একই অর্থে ব্যবহার করা হয়, কেননা বর্তমান ব্যবসায়িক লেনদেনে সব চেকই দাগ কাটা চেক বোঝায়। সেজন্য আমরা জাবেদায় লিখব ব্যাংক হিসাব ডেবিট 15,000 টাকা এবং দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট 15,000 টাকা। ব্যাখ্যায় লিখব দেনাদারের নিকট থেকে দাগ কাটা চেক প্রাপ্তি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি একটি কমন আইটেম পরীক্ষায় এসে থাকে, ব্যাংক হতে উত্তোলন করা হলো 10,000 টাকা। তো এখানে অনেকের মনে হতে পারে যে উত্তোলন হিসাব ডেবিট হবে না। ব্যাংক হতে উত্তোলন দুই ধরনের আছে, একটা হচ্ছে অফিস প্রয়োজনে আর একটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে। তো ব্যাংক হতে উত্তোলন যদি কিছু না বলা থাকে তাহলে অফিস প্রয়োজনে মনে করতে হবে। তো অফিস প্রয়োজনে উত্তোলন করলে নগদ টাকা বৃদ্ধি পায়, ব্যাংকে টাকা কমে যায়। সেজন্য আমরা জাবেদায় করব নগদান হিসাব ডেবিট 10,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট এই 10,000 টাকা এবং ব্যাখ্যা লিখব অফিস প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 3,000 টাকা। তো এখানে ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে সেটা কিন্তু উত্তোলন হিসাব ডেবিট হবে। সেজন্য আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হচ্ছে, এবং ব্যাখ্যায় লিখব ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। পরবর্তী জুন 9 তারিখের লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হলো 20,000 টাকা। অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কিন্তু মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন না, এটি ভালো করে বোঝার চেষ্টা করি। অর্থাৎ ব্যবসায়ের প্রয়োজনে আমরা ব্যাংকে আমার যে টাকা জমা আছে তার চেয়ে বেশি টাকা উত্তোলন করেছি। মনে করি আমার ব্যাংকে জমা আছে 40,000 টাকা, ব্যাংক থেকে উত্তোলন করলাম আমি 60,000 টাকা। এখন তোমাদের মনে হতে পারে যে ব্যাংকে 40,000 টাকা জমা থাকলে আমাকে কি 60,000 টাকা দিবে? হ্যাঁ দিবে। চলতি হিসাবের বিপরীতে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ থাকে। সেজন্য আমার 40,000 টাকার বিপরীতে আমি যে 60,000 টাকা উত্তোলন করেছি, কত টাকা ব্যাংক থেকে বেশি উত্তোলন করেছি? 20,000 টাকা। সেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এটা এক ধরনের চলতি দায় বা ঋণের মতো, ব্যাংক ঋণের মতো। তো এই ক্ষেত্রে আমরা জাবেদা করব এই নগদান হিসাব ডেবিট, কেননা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করলে আমার নগদ টাকা ব্যবসায় বাড়বে, নগদান হিসাব ডেবিট, এবং ব্যাংক জমাতিরিক্ত হিসাব ক্রেডিট বা ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো এই 20,000 টাকা। আগে কিছুদিন আগে আমি যে টাকাটা উত্তোলন করেছিলাম সেটা যদি পরিশোধ করি তাহলে ব্যাংকে জমা দিব। তো সেই জন্য আমরা এখানে জাবেদায় লিখব ব্যাংক হিসাব বা ব্যাংক জমাতিরিক্ত হিসাব ডেবিট 20,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাখ্যায় লিখব ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি জুন 6 তারিখে দেনাদারের নিকট থেকে প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ জুন 6 তারিখে যে চেক পেয়েছিলাম সেই চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে জুন 6 তারিখে আমরা কি জাবেদা করেছিলাম সেটা একটু দেখি। আমরা একটু ব্যাক সাইডে ফিরে যাই, জুন 6 তারিখের লেনদেনটি দেখি। তো এই যে লক্ষ্য করি জুন 6 তারিখের লেনদেনটি আমি জাবেদা সহ এখানে উপস্থাপন করেছি। এখানে আমরা জাবেদা করেছিলাম ব্যাংক ডেবিট দেনাদার ক্রেডিট, কেননা দেনাদারের কাছ থেকে চেক পেয়ে আমরা ব্যাংকে জমা দিয়েছি। এখন যদি সেই চেক প্রত্যাখ্যান হয় তাহলে কিন্তু উল্টা হবে। উল্টা হবে মানে কি, দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। সেজন্য আমরা জাবেদায় লিখব প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখব ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান। অর্থাৎ ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে সেই চেকটি আবার আমরা দেনাদারকে ফেরত দিব। দেনাদারকে যদি ফেরত দিই তাহলে দেনাদার বৃদ্ধি পাবে, সেজন্য দেনাদার হিসাব ডেবিট, এবং ব্যাংক জমা আমার কমে যাবে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 10,000 টাকা। এটা হচ্ছে এর আগেরটার উল্টা। অর্থাৎ আমরা পাওনাদারকে যে চেক দিয়েছিলাম সেই চেক আমরা যেদিন প্রদান করেছি সেদিন কিন্তু আমি ব্যাংকে টাকা কমাই দিয়েছি, অর্থাৎ ব্যাংকে ক্রেডিট করেছিলাম। ব্যাংক জমা আমরা কমিয়ে লিখেছিলাম, কিন্তু সেই চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে আবার ব্যাংক জমা বৃদ্ধি পাবে। সেজন্য পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে আবার ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, দায়ের পরিমাণও বৃদ্ধি পাবে। আমি আবারও বিষয়টা বলি, পাওনাদারকে চেক ইস্যু যেদিন করেছিলাম সেদিন আমরা জাবেদা করেছিলাম প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেদিন আমরা চেকটা দিয়েছিলাম সেদিন কিন্তু আমরা প্রদেয় হিসাব ডেবিট করেছিলাম আর ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম, কেননা আমাদের পাওনাদারকে চেক ইস্যু করার ফলে
আমার ব্যাংকে টাকা কমে যায় আর প্রদেয় হিসাবও কমে যায়, সেজন্য আমরা ওই দিন জাবেদা করেছিলাম প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট। কিন্তু সেই চেক যদি প্রত্যাখ্যান হয় ইস্যুকৃত চেক, তাহলে কিন্তু আবার আমার ব্যাংক জমা বেড়ে যাবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। আবার প্রদেয় হিসাব দায়ও বৃদ্ধি পাবে, সেজন্য প্রদেয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। পরবর্তী আজকের আলোচনার শেষ লেনদেনটি লক্ষ্য করি। জুন 13 তারিখ ব্যাংক জমাতিরিক্তের উপর সুদ ধার্য 100 টাকা। ওই যে আমরা কিছুদিন আগে ব্যাংক জমাতিরিক্ত নিয়েছিলাম, তার উপরে ব্যাংক সুদ ধরেছে 100 টাকা। তো ব্যাংক জমাতিরিক্তের সুদটা হচ্ছে ঋণের সুদের মতো খরচ, সেজন্য আমরা জাবেদায় লিখব ব্যাংক জমাতিরিক্তের সুদ খরচ ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কেননা এই ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্যের ফলে ব্যাংকে টাকা কমে যাবে। ব্যাখ্যায় লিখব ব্যাংক জমাতিরিক্তের উপর সুদ ধার্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বিনিয়োগ এবং ঋণ সংক্রান্ত লেনদেন এর জাবেদা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং পরবর্তীতে আমার এই ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।